নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের স্টেট কার্ড নিউজ রুমে এসে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের সদস্য মাননীয় সুজিত চক্রবর্তী মহাশয়। আমরা সকলেই জানি দপ্তরটা সম্পর্কে, বাংলায় বলা যায় বিপর্যয় মোকাবিলা দপ্তর। বর্তমানে যে হারে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে, আমরা এই বাহিনীর প্রায় দেখা পাই দূরদর্শনের মাধ্যমে। তাদের কর্মকাণ্ডের সঙ্গেও আমরা কিছু কিছু পরিচিত, কিভাবে তারা ঝাঁপিয়ে পড়েন কোনো বিপদের সময় মানুষকে উদ্ধার কার্যে, নিজের জীবন বাজি রেখে, নিজেদের জীবন বাজি রেখে। সেই সমস্ত কথাগুলোই বা আরও অনেক তথ্য আমরা তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। প্রথমেই জানতে চাইব, এই দিকটায় এলেন কিভাবে, শুরুটা কিভাবে? মানসিক তো একটা প্রস্তুতি লাগে যে কোনো একটা ক্ষেত্রে যাওয়ার জন্য, সেই মানসিক প্রস্তুতির শুরুটা কিভাবে? শুরুটা বলতে আমি রেড ক্রসের সঙ্গে যুক্ত ছিলাম এখনো আছি 20 বছর বয়স থেকে। এখন 60 বছর হয়ে গেছে। আচ্ছা, 40 বছর পেরিয়ে গেছে। তারপরে এই সঙ্গে সঙ্গে ফার্স্ট এড ট্রেনিং, নানা অ্যাডভান্স কোর্স ট্রেনিং, নানা জায়গায় ফার্স্ট এড পোস্ট, তারপর অনেকগুলো ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিংগুলো আমরা চালাতাম। এইসব ব্যাপারগুলোর সঙ্গে জড়িত থাকার পর 2005 সালে তো আপনার 2004 সালে তো অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম করলো যে একটা ডিজাস্টার বলে একটা জিনিস করা যাবে যেটা গোটা ভারতবর্ষে চলবে। সেই সময় আমাদের স্টেট রেড ক্রস এবং চিন্তা ভাবনা করলো প্রতি ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে ভলান্টিয়ার্স নিয়ে গিয়ে একটা ট্রেনিং ব্যবস্থা করবে। সেই টিমে আমি ছিলাম। আচ্ছা, টিমে ধরুন তখন 22টা ছিল জেলা, তোমরা 44 জনের মতো নিয়ে সেখানে টিম তৈরি করা হলো। তার মধ্যে থেকে সবাইকেই পার্ট বাই পার্ট দিল্লিতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ট্রেনিং এর জন্য ফার্স্ট এসডিআইটি স্টেট ডিজাস্টার রেসপন্স টিমের যে মেম্বাররা ছিলাম তাদের মধ্যে থেকেই পার্ট বাই পার্ট দিল্লিতে এনডিআরটি করার জন্য নিয়ে যাওয়া হলো। আচ্ছা, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষ থেকে সবাই ওইভাবে নিয়ে যাওয়া হলো। আমাদের যখন আমি গেছিলাম আমরা 2 জনে গেছিলাম, অলোক ভৌমিক আর আমি। মানে বাংলা থেকে 2 জন? বাংলা থেকে প্রথম ধাপে 2 জন, তারপর ধাপে সব গেছে। তো ওখানে ট্রেনিং হলো। ট্রেনিং হওয়ার পর ওখানে সিলেকশন ছিলেন সব কিছু বিদেশিরা ছিলেন, সিলেক্টর। তারা সব সিলেকশন করে তখন পার্ট বাই পার্ট হওয়ার পরে তারপর তো ধরুন 6 মাস 7 মাস পরে আমি জানতে পারলাম যে আমি সিলেক্ট হয়েছি। আচ্ছা, এইভাবে তারপর আমি মানসিক দিক থেকে তৈরি ছিলাম সবসময়। আর এনসিসি পড়া তো আমি ওটাই জানতে চাইছিলাম, মানে কলেজে কি এনএসএস বা এনসিসি? না, এনসিসি তো স্কুল লাইফ থেকে ছিল। এনসিসি আছে, তারপর খেলাধুলো সব, ফুটবল ক্রিকেট কিছু বাকি নেই। এবং সবসময় সামনে ঝাঁপিয়ে পড়ার একটা মানসিকতা সবসময় আছে। আচ্ছা, এটা কি বাড়ি থেকে পাওয়া নাকি? হ্যাঁ, বাবা ডিফেন্সে চাকরি করতেন। ও আচ্ছা, সেই জন্য আমি তো, আমার ভাইও তাই। এত ডেডিকেশন চিন্তা করা যাবে না। আপনার এনসিসিতে বিবেকানন্দ কলেজে ছিল, টপার ছিল এনসিসিতে। সেই জন্য মনে দেখে মনে হবে না কিন্তু আমি এত দূর কিছু করতে পারবো, বুঝতে পারছেন? মনে মারাত্মক জোর। না, দেখে অনেকেই মনে হয় না, যেমন মাস্টারদা সূর্য সেনকে দেখেও মনে হতো না যে তার লেখা সম্পর্কেও জানা যায় আর কি, পড়লে যে এত শান্তশিষ্ট মানুষটা কিভাবে ইংরেজদের বিরুদ্ধে আমাকে লড়াই দিতে পারেন, সেটা বাইরে থেকে দেখে অনেকেই অনেক কিছু নাও মনে হতে পারে। মনটাই তো আসল, মনের জোরটাই সব। আচ্ছা, এবার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। ধরুন বিপর্যয় মোকাবিলা বাহিনী, নামটা শুনলেই বোঝা যায়। এবার বর্তমানে তো বিপর্যয়ের সংখ্যা আরো বেড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগগুলো অনেক বেড়ে গেছে, যেহেতু বিশ্ব উষ্ণায়ন ঘটছে, আবহাওয়া বদলে যাচ্ছে, দুর্যোগের সংখ্যাও বাড়ছে। এবার দুর্যোগে যাওয়া মানে আপনারা যখন যাচ্ছেন, যারা ভুক্তভোগী তাদেরকে উদ্ধারের কাজে, কিন্তু সেখানে উদ্ধার কাজে গেলে তো নিজের জীবনেরও একটা ঝুঁকি থেকে যায়। মানে যাওয়ার আগে মনকে কিভাবে সান্ত্বনা দেন বা মনটাকে কিভাবে প্রস্তুত করেন? প্রতিক্ষেত্রেই হয়েছে। যেমন আমার যখন জীবনের প্রথম আমি উড়িষ্যাতে আমার ডাক এসছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের যখন সবগুলো অ্যাসেসমেন্ট করা যাবে কি প্রয়োজন হবে, প্রথম তো জেলা থেকে স্টেট যাবে, সেগুলো তারপর সেন্ট্রালে যায়, এখান থেকে তো আমাদের সিলেক্ট করা হয়। তখন আমাকে বললো যে এরকম আপনি যাবেন, 4 জন আগে বলে যেতে, আমি রাজি হয়ে গেলাম, আমি যাবো। জীবনের প্রথম আমি প্রথম চাইছিলাম না, তো আমার যে সতীর্থ আছে তারা বললো না, তুমি যদি না যাও তোমাকে পরে কিন্তু ডাকবে না। আচ্ছা, তখন আমি বললাম অবশ্যই আমি যাবো। তারপর ধরুন আমাকে 2 দিন আগে ফ্লাইটের টিকিট দিয়ে দিল। আচ্ছা, আমি একাই চলে গেলাম। ফ্লাইটে জীবনে চাপ নিয়ে, কিন্তু তখনই প্রথম আমি চাপ পেলাম ফ্লাইটে 2009 সালে 10-11-তে। আচ্ছা, ওখানে চলে যাওয়ার পরে আমি উড়িষ্যায়
আমার জন্য তারা ওখানে তৈরি ছিল, তা রিসিভ করলো এয়ারপোর্টে। ওখান থেকে আমি চলে গেলাম আমার স্টেটে। ওখান থেকে আমাদের সার্কিটে যে থাকার ব্যবস্থা ছিল থেকে গেলাম। তারপর যা কাজ পরপর কাজ আসছে, তার আমার সঙ্গে তখন ছিল দুজনা মণিপুরি আর দুজনে ছিল আপনার উড়িষ্যা, একজনে ছিল মহারাষ্ট্রের। এই 5 জন মিলে। মানে ওই সময় কি উড়িষ্যায় কিছু ঘটনা ঘটেছিল? হ্যাঁ, উড়িষ্যায় তোমার ফ্ল্যাট হয়েছিল, ফ্ল্যাট। আচ্ছা, আপনার সম্পর্কে জানতে গিয়ে আর কি কিছুটা তথ্য সংগ্রহ করতে হয়, তো জানতে পেরেছি আপনি রেড ক্রসের সঙ্গে যুক্ত। তো ওখানে কি ধরনের পরিষেবা দেন এবং ওখানে কি শুধুই পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত নাকি কমিটিরও একজন? না না, আমি কোনো কমিটিতে নেই। কমিটি বলতে সাব কমিটি কিছু আছে, তার সঙ্গে আমি আছি। আচ্ছা, সাব কমিটির যে মূল কমিটি মানে রেড ক্রসের, সেই কমিটির মধ্যে আমি নেই। আচ্ছা, মানে ওখানে শুধুমাত্র জনসেবামূলক কাজ না, যারা কমিটিতে তারাও জনসেবা করছে, যারা কমিটিতে নেই তারাও করছে, সেরকম আমি কাজ করছি। আচ্ছা, আমি কি ধরনের কাজ করেন? যদি কাজ বলতে তো আমাদের তো ভলান্টারি সার্ভিস, ধরুন কোথাও ফার্স্ট এড পোস্ট হলো, ফার্স্ট এড ট্রেনিং হলো, সেই ট্রেনিং এর ব্যবস্থা করা, সেই ট্রেনিং ক্লাসগুলো নেওয়া, এসবগুলো করি। আচ্ছা, তারপর আপনার আরো কোথাও ধরুন এই বক্স কালেকশন হচ্ছে, সেখানে যাওয়া, ফোল্ডার ডিস্ট্রিবিউশন হচ্ছে, ফোল্ডার কালেকশন হচ্ছে, সেখানে সময় দেওয়া, সময় পেলে সময় দেওয়া, এরকম ব্যাপার। মোটামুটি বছরে আপনি ধরে রাখেন 40 দিন মিনিমাম কাজ করতেই হয়। আচ্ছা, ওটা দিন মিনিমাম, তার বেশি হয়ে যায়। এখানেও তো একটা নিশ্চয়ই নিজের প্রাণের তাগিদ আছে। হ্যাঁ অবশ্যই, না এটা ভালোবেসে করি, সেটাই বলতে চাইছি। হ্যাঁ, মানে এগুলো তো জোর করার কিছু না, জোর করার কিছু না। আমি একানো আমার এরকম ভলান্টিয়ার্স অনেকই আছে এখানে যারা এরকম কাজ করতে হবে। তার মানে ম্যাক্সিমাম আমি এখন পর্যন্ত টিকে আছি বলা যাবে। আমি ভালোবাসি দেখে আমি এখনো টিকে আছি। না, টিকে থাকুন, আমাদের জন্য, পরিবেশের জন্য টিকে থাকুন। আরো একটা খবর আপনার সম্পর্কে শুনেছি, রাজ্যপাল আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। এই ব্যাপারটা কতখানি নিজেকে গর্বিত করেছে এবং তার সঙ্গে নিজের কাজের প্রতি কতটা উদ্বুদ্ধ করতে সাহায্য করবে? খুব সুন্দর একটা প্রশ্ন। সত্যি কথা বলতে আমি দিন পাশের আগে খবর পেলাম, আমাকে মেইল করে জানালো যে এরকম একটা ডিজাস্টারের উপর সম্মান জানানো হবে, রাজভবনে জানাবে। আমি তো খুব আনন্দিত। সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী যা যা প্রোটোকল ছিল, সেই প্রোটোকল অনুযায়ী আমি গতকালই ছিল প্রোগ্রামটা। আচ্ছা, ওখানে সেখানে অনেক কি দিয়েছে, তার মধ্যে আমাকেও উনি সম্বর্ধিত করলেন। আমাকে একটা মানপত্র উত্তরীয় করিয়ে সম্বর্ধিত করলেন। তারপর ওখানে আপনার লাঞ্চের ব্যবস্থাও করা হলো, ফটো সেশন হলো। আচ্ছা, এবং আমাদের যারা এসেছিলেন পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে এসেছিলেন, তাদের সঙ্গে 18 বছর পর অনেকের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগলো, সত্যি একটা মিলন মেলা কালকে হয়েছে। পুনর্মিলন, হ্যাঁ পুনর্মিলন, রাইট। তাদের আমাকে চিনতে পারছি না, কারণ বয়স হলে মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে। নামগুলো মনে থাকছে কিন্তু তাদের মুখগুলো থেকে বুঝতে, তারাও আমাকে বুঝতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যা খুব ভালো লেগেছে। এই খবরটা আপনি রেখেছেন, এটা বিশাল। আচ্ছা, এটা গতকালই হয়েছে বলছেন, খবরটা আপনার কাছে আসে কবে, মানে আমন্ত্রণটা কবে পেলেন এবং প্রথম অনুভূতিটা আপনার কেমন ছিল? অনুভূতি তো দারুণ। আসলে মেইলে পাঠিয়েছি তো, মেইলটা প্রথম চেক করেছি সকালবেলার চেক। আচ্ছা, আমি তো সারাদিন জানি না, একজন ফোন করে বলেছে তুমি কি জানতে পেরেছো না যে আমরা তো জানি না, তো তুমি মেইলটা চেক করো। মেইলটা চেক করে দিচ্ছে, হ্যাঁ এই ব্যাপার। খুব ভালো লাগলো। আমি অন্য আরো যারা সচিব চর্চা তাদের ফোন করলো, তারা আমাকে ফোন করছে, আমরা কিন্তু যাবো, আমরা অবশ্যই যেতে হবে, আমরাও তো যাবো। তার আগের দিন একদিন আমাকে আসতে বলেছে, গেছিলাম স্টেটে। আমি স্টেটে মাঝে মাঝে যাই, বর্ধমান জেলার রেড ক্রসে যাই, স্টেট রেড ক্রসে যাই। আচ্ছা, এই যে দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে তো আপনার মনের পরিচয়টা পাওয়াই গেল যে একটা মনের তাগিদ ছোট থেকেই ছিল এই সম্পর্কে বা এই পথে আসার জন্য। চেনা পরিচিত মানুষদের প্রতিক্রিয়া কেমন আপনার উপর? একটা ভালো, একটা পার্সপেক্টিভে কিন্তু সবার কাছে একটা অন্যরকম, সেটা অন্যরকম উদ্দেশ্য। যারা কোনোদিন কথা বলতো না, এখন দেখছি তারা এসে কথাবার্তা বলা, তারা জিজ্ঞেস করছে ঘটনা কি, আমি কিভাবে কি করছি না করছি, অনেকেই তো জানে না। আমরা তো মিডিয়ার কাছে সবসময় বলতে পারি না। মিডিয়া তো রাজনৈতিক নেতারা দখল করে রেখে দিয়েছেন। হ্যাঁ, কিছু কিছু ভালো মিডিয়ার সাংবাদিক আছে, তারা জোর করে নিয়ে আসে, সেটা হচ্ছে ব্যাপার। যখন কাজ করে আসছি সেই হিসাবে যারা জানতে পারে তারা তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করে কিভাবে কি করলে না করে, তাদের সে ডিটেলস বলি। আমি এইভাবে উঠে এসেছি, তাদেরও মনের মধ্যে খিদে থাকে। রেড ক্রসে আমি যখন থাকি না, তখন অনেকে কিন্তু রেড ক্রসটা করতে আসছে, কারণটাকে দেখেছি আমার মতো লোক এরকম একটা জায়গা থেকে ওইখানে চলে গেছে, কাজ করছে গোটা ভারতবর্ষ জুড়ে, তাদের মনে একটা ইচ্ছা আছে, তারাও করবে। তখন হওয়াটাই স্বাভাবিক। না, প্রকৃত নায়ক তো আপনারাই বা আপনাদের মতো আরো বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন। আমরা এখন নায়ক শব্দটা সংকুচিত করে ফেলেছি,
নায়ক মানে শুধু যারা রূপলী পর্দায় মুখ দেখাচ্ছে আমরা হয়তো ভাবি তারাই নায়ক নায়িকা বা অনেকে ভেবে থাকেন আর কি, কিন্তু এই সমস্ত কঠিন ক্ষেত্রগুলোতে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন, দেশকে রক্ষা করে যাচ্ছেন, মানুষকে উদ্ধার করে যাচ্ছেন, আমার তো মনে হয় তারাই প্রকৃত নায়ক বা নায়িকা। এবং শুনুন, এই নায়ক বা নায়িকা কি আপনার অনুযায়ী বলছেন ঠিক আছে, কিন্তু আমি ধরুন এই যে আমি যে কাজ করতে গেছি, প্রথম যখন আমি মানে চিঠিটা পেলাম দিল্লি থেকে, আমাকে মেইল করলো যে আপনি ট্রেনিংয়ে যাবেন, আমাদের সেক্রেটারি ডক্টর একটা ইস্তের আসছিলেন, এবং রাজধানী টিকিট কাটতে হবে। আমি না সঙ্গে সঙ্গে স্যার 2 দিন পরে এসছেন রেড ক্রস কাজের জন্য বাইরে গেছিলাম। তারপর আমি তো টিকিট কেটে নিয়েছি, রাজধানী টিকিট কেটে নিয়েছি, সেকেন্ড এসি বলেছিল, সেকেন্ড এসি কেটে নিয়েছি। স্যারের সঙ্গে দেখা করতে গেলাম বিকেলবেলা রেড ক্রসে, তখন সঙ্গে সঙ্গে বলে কী খবর কেন স্যার, এই ব্যাপার। সঙ্গে সঙ্গে স্টাফকে বলে দিল ওকে অ্যাডভান্স টাকা দিয়ে দাও যাতে ও টিকিটটা কেটে নেয়। না স্যার আমি টিকিট কেটে ফেলেছি। এই যে মানসিকতা, এটা বিশাল ব্যাপার। শুধু রেড ক্রসের সেক্রেটারি ডাক্তার এসকেলস না, মিস্টার কমল ঘোষ সেক্রেটারি ছিলেন, উনিও আমাকে 3টে স্টেটে আমি যেহেতু গেছিলাম, যে ডেপ্লয়মেন্ট করেছিল, কাজে গেছিলাম, সেই জন্য উনি কিন্তু আমাকে সম্বর্ধিত করেছিল সংস্কৃত লোকমঞ্চে। আচ্ছা, এই ব্যাপারগুলো আমাদের রেড ক্রসের প্রতি, যেমন রাজকুমার শাহ এখন সেক্রেটারি আছেন, উনিও কিন্তু কাজের মানুষ। একবার উনিও আমাকে একবার আপনার ওই মাস্ক ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে বলেছিলেন, আমিও ভলেন্টিয়ার্স নিয়ে গিয়ে কাজ করেছি। এবং সর্বনা মন্দিরে যখন কাজ হয় প্রচুর ছেলে মেয়েদের নিয়ে গিয়ে কাজ করানো হয়, সেই কাজগুলো তো আছেই আমাদের। আর ক্ষেত্রটা আমি আরো কারোর নাম বলতে পারি, কিন্তু অনেক আছে, এরকম প্রচুর আছে মানুষ যারা মানে আমাকে সামনেতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, এবার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে খুব। ধরুন বিভিন্ন উদ্ধার কাজে গেছেন, দীর্ঘদিন যখন এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা কি কখনো হয়েছে যেটা মনে হয় যে কখনো ভুলতে পারবো না, বা এ তো সাংঘাতিক ব্যাপার, এটাকে কিভাবে অতিক্রম করবো, এরকম কোনো ঘটনা যদি বলেন? হ্যাঁ, এবার বলি, যখন আমি উড়িষ্যায় গেছিলাম সেরকম একটা ঘটনা ঘটেনি। একটা প্রথম যখন 2011 থেকে 2012 যখন আমাকে আসামে পাঠানো হলো, সেটাও বন্যা। আচ্ছা, এবং সেটাও ছিল আপনার মাজুলি দ্বীপে, ব্রহ্মপুত্র নদীর মধ্যে। একটা মাজুলি দ্বীপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দ্বীপ, বৃহত্তম নদী দ্বীপ। এবং হ্যাঁ, নদী দ্বীপ। সেই ব্রহ্মপুত্র নদী বর্ষাকালে আমি গেছিলাম 15 আগস্ট বোধহয়, সম্ভবত এরকম টাইমে, পূর্ণ ভর্তি। আমি একটা ছোট নৌকোতে করে গেছি। ম্যাক্সিমাম নৌকো ডুবি হয় ব্রহ্মপুত্র নদীর। সেইখানে আমি যাওয়াটা খুব রিক্সি লাগছিল, কি জানি সেখানে শরীর সমাধি হয়ে যাবো নাকি ভয় লাগছিল। আমার সঙ্গে যারা ছিল তারা 2 জন ছিল আমার সঙ্গে, আসামেরই ছিলেন। আচ্ছা, হ্যাঁ, দেবা চক্রবর্তী ছিল, আর মিস্টার আরেকজন ছিলেন, আপনার এখন মনে পড়ছে না, কি শর্মা। এরা 3 জনা মিলে আমরা সেই ডিঙিতে করে ওপারে গেলাম। মানে 3 জনে একটা ডিঙিতে ছিল? হ্যাঁ, না আরো মালপত্র কিছু ছিল। আচ্ছা, প্রায় ওপার যেতে আমাদের, মানে দ্বীপের কাছে যেতে আমাদের মোটামুটি 2 ঘন্টা লেগে গেছিল। পার থেকে এপার থেকে দ্বীপে, হ্যাঁ দ্বীপটা এখানে, তারপর তো আপনার রয়েছে আরো রয়েছে, দ্বীপটা যেতে প্রায় 2 ঘন্টা লেগে গেছিল আমাদের। চিন্তা করছি তখন খুব ভয় লেগেছিল সত্যি কথা বলতে। তখন ভরা ব্রহ্মপুত্রের চেহারা তো বোধহয় গঙ্গার 5 গুণ হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। তার গভীরতা শুনে তো মাথা খারাপ হয়ে গেল। এটা 50 ফুট 60 ফুটের বেশি হবে গভীরতা। সম্ভবত আরো বেশি। হ্যাঁ, আরো বেশি। তাই সেই পরিস্থিতির মধ্যে কিন্তু মন ঠিক আছে, আমি শক্ত করেই করেছিলাম যে আমি যাব, ওরা যাচ্ছে তখন আমি যাবো। আমি একটা চিন্তা করেছিলাম আমার সঙ্গে যে লাগে যাচ্ছে, জলে ফেলে দেবো, সাঁতারটা জানি, ওরা ধরে হয়তো প্রাণটা বাঁচবে। এই একটা আশা ছিল। তারপরে একটা ঘটনা, যখন আমি ওখানে আপনার কেদারনাথে গেলাম উত্তরাখণ্ডে। আচ্ছা, তখন যাচ্ছি উত্তরাখণ্ডে, দেহরাদুন থেকে যখন আমরা যাচ্ছি রুদ্রপ্রয়াগের দিকে, তখন দেখলাম না ছিল বর্ষাকাল। আমাদের তো কাজই সেই সময়, তখন ক্লাউড বাস্ট হয়েছিল 2013 সাল। আচ্ছা, সেই ক্লাউড বাস্টের সময় তখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তা এত নিচে, এত খাই, নিচে গঙ্গা, মানে সে খাই মাথা খারাপ হয়ে যাবে, মানে পড়লে পর মারা যাবো। সেই আর যেগুলো ড্রাইভাররা এত ভালো ড্রাইভ করে যাচ্ছিল, যেতে দেখছি না ওই আপনার ওই ল্যান্ডস্লাইড, ছোট ছোট পাথর দিনের মতো পড়ছে, গাড়ির ড্রাইভার আটকে দিচ্ছে, ঠিক আছে চলো যাচ্ছি। তারপর যখন আমরা রুদ্রপ্রয়াগ থেকে ওই উত্তরকাশী গেলাম, উত্তরকাশীতে গেলাম মানে ফাটার দিকে যাচ্ছি, তখন না রাত্রি ও সন্ধ্যাবেলা হয়ে গেছে, হঠাৎ দেখছি পাথর ঘুরিয়ে পড়ছে।
মানে আরো বেড়েছে, বড় বড় পাথর আমাদের গাড়ির ঠিক সামনে একটা বিশাল বড় পাথর অনেক উপর দিয়ে গড়িয়ে পড়লে পর কি অবস্থা হতো। তো আমরা তো মনে করেছিলাম বোধহয় হয়ে গেল, গাড়ির উপর পড়লে গাড়ি পাল্টে গিয়ে যাবে একবারে, যে কি হবে তা বুঝতে পারছি না। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে খুব ভয় লেগে গেছিল। ড্রাইভার সাহেব বলছে কোনো ব্যাপার না, কারণ ওরা তো ওইখানকার চালক, তো ওদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু আমি আর সঙ্গে ছিল নীতিশ কুমার, বিহারের ছেলে, দুজনে ছিলাম, খুব ভালো লেগেছিলাম। যাই হোক, এবং আমি বলতে গেলে যখন আমরা ওই গুপ্তকাশী গেলাম, গুপ্তকাশী তারপর ফাটা খানিকক্ষণ ছিলাম আমরা, যে গুপ্তকাশীতে খাবার কিছু নেই, কারণ যদি ক্লাউড বার্স্ট হয় তখন তো সব রাস্তা ব্লক হয়ে যাবে, খাবার উঠতে পারে না। তখন কি হয়, খাবারের মানে ডালটা কিছু থাকে, এখন খাবার মানে সবজি বলতে কিছু থাকে না। তার একটা হোটেলে গেলাম, ওতে উচ্ছে আছে আর রুটি আছে আর কাঁচা লঙ্কা আছে। আর আমি খেতে একটু ভালোবাসি, আমি রুটি আর ওই দিয়ে খেয়ে নিলাম। আর যে ডক্টর নিশান্ত কুমার, সে বলছে দাদা কি क्या होगा, আমাদের कुछ नहीं খালো, তো পছন্দ করে তাদের অসুবিধা। আমি তো খেয়ে নিলাম, কি করবো, সব খাবার কিছু নেই। ওই খেয়ে দিয়ে একদিন দুদিন ছিলাম ওরকম, আর কাঁচা লঙ্কা ছিল, ওই খেয়ে দিয়ে মোটামুটি 2 দিন পাস হয়ে গেল। যেদিন আমরা ফিরছি, এটা ওখানে ছিলাম তো গোটা 10 দিনের মতো ছিলাম। যখন ফিরছি তখন সে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে গাড়ি আটকে গেল। সকালে বেরিয়েছি, প্রায় এখন 12 ঘন্টা না 14 ঘন্টা করে গাড়ি আটকে গেল। যেখানে যাওয়ার কথা আমাদের, সেখানে ঢুকতে রাত্রি 11টা সাড়ে 11টা বেজে গেছে। আচ্ছা, ব্যাস কোনো হোটেল কিচ্ছু নেই। তারপর আমরা একটা গেস্ট হাউসে টাকাটাকি করার পর খুললো, বলছে খাবার কিছু নেই, রুটি আছে সকালে করেছে, মানে বিকেলবেলায় করেছে, বিকেলে পারে সকালেই করেছিল, আর চাউমিন আছে। সে রুটি আর চাউমিন খেয়েছি, খেয়ে তো অম্বল হয়ে গেছে। কি পরিস্থিতি, মানে এইসব অভিজ্ঞতা গুলো আছে। হ্যাঁ, এই বিপদকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া, কিন্তু যখন এরকম বিপদের মুখোমুখি হওয়া, অথচ মনে করুন সেখানে গিয়ে হয়তো এমন কাউকে উদ্ধার করে আনলেন যার হয়তো আপনাদের পথেই বসেছিল, মানে আপনারা পৌঁছতে না পারলে হয়তো তার একটা বড় বিপদ ঘটে যেতে পারতো। তখন অনুভূতিটা কেমন হয় যখন কাউকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারেন? এবার বলি, আমরা তো এই মানে মানুষকে বাঁচিয়ে নিয়ে আসার ব্যাপারটা আমাদের হচ্ছে আফটার ডিজাস্টার। ধরুন জল, খাবার, ডিস্ট্রিবিউশন, এইসব। যেমন প্রথম উড়িষ্যায় গেছিলাম, আমাদের সব যেসব এলাকাতে জলগুলো পরিশুদ্ধ জল পাওয়া যাচ্ছে, আমরা সে জল তৈরি করে ওগুলো পৌঁছেছিল। হঠাৎ দেখছি আমাদের গাড়িটাকে আটকে দিয়েছে গ্রামের লোক, ওই একটাই রাস্তা আটকে দিয়েছে। আমরা মনে কি হলো, সব ড্রাইভার বলছি আটকে দিয়েছে। আমি দেখি কথা বললাম, আমার কথা শুনে বুঝতে পেরেছে এই বাঙালি। বলছে আপনি ওই উড়িয়া কথা বলতে হবে না, হিন্দিতে কথা বলতে হবে না, এটা বলুন। আমি বলুন, ওই ভদ্রলোক আমাকে বলছে শুনুন, এই এলাকাতে জল ঢুকছে না, জলটা এখানে যাচ্ছে, জল পাওয়া যাচ্ছে না, আমরা আটকে দিয়েছি, জল আমরা সব নেবো, তবে ছাড়বো। মানে চিন্তা করুন, আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি জল, আমাদের ডিএমের পারমিশন আছে, ওখানে জল নিয়ে যাবো, কিন্তু মাঝখানে সেই ছেলে মেয়ে বয়স্ক মানুষ সব আটকে দিয়েছে। আমি হবে গেলাম, কি জানি সব প্রথমবার। যাকে এরকম ওই মানে রেড ক্রসের না এই এই দেখে না মানুষ কিন্তু অনেক সহযোগিতা করে, আপনি চিন্তা করতে পারবেন না। অনেক মানুষ তার মধ্যে বেরিয়েছে, বলে রেড ক্রস ঠিক আছে, কিছুদিন জল আর কিছুটা যেখানে যাবার সেখানে যাক, পরে আবার এসে আমরা ঠিক আছে, তবে ওদের সঙ্গে কথা বলে তবে ঠিক হলো না, ঠিক আছে তাই করবো। আচ্ছা, আমাদের জীবনের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো যুক্ত বা যেগুলোকে নিয়ে আমাদের অনবরত চর্চা আর কি, গান বলুন, বাজনা, চলচ্চিত্র, খেলাধুলো ইত্যাদি, প্রত্যেকেই আমরা দেখি একজন গুরুর ভূমিকায় থাকেন। যেমন আমরা খেলার ক্ষেত্রে যদি দেখি কোচ, তিনি বিখ্যাত সব খেলোয়াড়দেরকেও একটা পথ নির্দেশনা দেন। আপনাদের ক্ষেত্রে যখন মনে করুন এরকম কোনো একটা উদ্ধার কাজে যাচ্ছেন, হয়তো কোথাও একটা ভয়ঙ্কর গোলযোগ ঘটেছে বা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, যেমন ওই ব্রহ্মপুত্রের দ্বীপে যাওয়ার কথাই বললেন। এবার যখন পাহাড় থেকে হয়তো দ্বীপে যেতে হচ্ছে, এদিকে নদী একদম টালমাটাল অবস্থা, আপনারাও মনে করুন দলবদ্ধভাবে কাজ করেন, কয়েকজনকে নিয়ে কাজ, এরকম ঘটনা কি কখনো ঘটে যে সেই দলের মধ্যে কেউ হয়তো বললো না আমার খুব ভয় লাগছে, তোমরা যাবো, আমি পারবো না, আমি এখানে থাকছি, আমি অন্য কাজ করে দিচ্ছি, তোমরা ওই দিকটা সামলাও, তাকে কিভাবে সামলাতে হয়, এরকম কি আদৌ কখনো ঘটে? না, যারা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স মেম্বার হবে না, তারা পেছন দিকে ফিরবে না, তারা সবসময় সামনের দিকেই যাবে। আমার এখনো পর্যন্ত কেউ সেরকম কেউ ছিল না যে শরীর খারাপ হলে আলাদা ব্যাপার, কিন্তু ওই যাবে না এই ডেভেলপমেন্টে, তা সবাই কিন্তু সবসময় তৈরি থাকে সবসময়। আজকে আমাকে নেবে, পরের দিন আমাকে নাও নিতে পারে, সবাই ক্রিকেট টিমটার মতো অবস্থা, কে কখন বাদ যাবে নিজেই জানে না।
সেরকম আমাদের টিমের অবস্থায় আছে। টোটাল ব্যাপারটা দেখাশোনার জন্য কি কেউ আলাদা করে থাকেন নাকি যারা? আমরাই তো, আমাদের মধ্যে একটা টিম লিডার হয়। আচ্ছা, এই যে 5 জন গেলাম, আমাদের একজন টিম লিডার করে দিল্লি থেকে পাঠিয়ে দেয়। হ্যাঁ, ওই সেই টিম লিডার যা বলবে তাই শুনবো। সে প্লেস স্টেশনের কথা বলবে, কিভাবে কাজ করবে না করবে সবও বলবে। আমরা ও সিনিয়র হোক বা জুনিয়র হোক, তার কথা আমাদের সবাইকে শুনতে হবে। টিম লিডার ছাড়া কাজ হবে না। ও ওটা করেসপন্ডেন্স ওই করবে। আচ্ছা আচ্ছা, আরো একটা তথ্য জেনেছি আপনার সম্পর্কে, এটা অনেকেরই স্মৃতিতে আছে, হয়তো অনেকের কাছে এটা খুব মধুর স্মৃতি হয়ে আছে। বর্ধমানে একবার লতা মঙ্গেশকর এসেছিলেন, গানের সম্রাজ্ঞী বলা যায় তাকে। সেই সময় নাকি আপনি ওখানে ছিলেন কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে, তো সেইগুলো যদি একটু বলেন। সেই জন্য একটু বলি, তখন আমি রেড ক্রসে ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছি। তখন আমাদের সেক্রেটারি ছিলেন স্বর্গীয় বিজয় চন্দ্র মল্লিক মহাশয়। আচ্ছা, উনি আমাদের বললেন যে এরকম ব্যাপার, মানে একটা মানে ফাংশন হবে, লতামঙ্গেশজি আসবে, তোমাদের ওখানে যেতে হবে। তো আমরা মোটামুটি ঠিক হয়ে গেলাম। সঙ্গে আবার ছিল কল্পনাদি বলে একজন হয়েছিলেন স্টেজ। আচ্ছা, উনি একটু সহযোগিতা করেছিলেন, পরে শুনতে পেয়েছি। যাক, বলার পর আমরা রেডি হয়ে গেলাম। যেদিন যাবো ডেটটা আমি এখন মনে করতে পারছি না, তাই হোক সেই ডেটে তার 2 দিন আগে আমরা একবার গিয়ে মাঠটা ভিজিট করে এলাম। সকালবেলা গিয়ে সঙ্গে কল্পনা দিয়েছিল, ডাক্তার সুকুমার দে, আমার যে এমও রয়েছে বর্তমান রেড ক্রসে, সেই এমও ডাক্তার সুকুমার দে, তো আমার বন্ধু রনেন শীল, তো আমি ছিলাম। এই কদিন মিলে আমরা ভিজিট করে এসে আমরা যেদিন প্রোগ্রাম ধরুন সন্ধ্যে 6টায়, তো আমাদের 3টের মধ্যে ঢুকতে হয়েছে। তারপরে স্টেজের কাছেই একবার বসেছিলাম, ফার্স্ট এড পোস্ট ছিল। এত পুলিশ ছিল না, চিন্তা করা যায় আমাদেরই না কাছাকাছি ঘিসতে দিচ্ছে না, আমরা একদিকে গেলে ওদের আটকে দিচ্ছি। তখন এত অ্যাপ্রন ছিল, শুধু একটা রেড ক্রসের এমব্লেম ছিল, আর কিছু না। যাই হোক, প্রোগ্রাম হলো, তার মধ্যে তো বিশাল বিশৃঙ্খলা চিন্তা করা যাবে না চারিদিকে। প্রোগ্রামটা কিন্তু খুব শান্তশিষ্ট, আমরা কিন্তু ভিতরে বুঝতে পারিনি, কিন্তু যখন বাইরে বেরিয়েছি তখন শুনতে পেরেছি নাকি লাঠি চার্জ হয়েছে, এই সব শুনতে পেয়েছি একদম। আসলে জায়গাটা তো খুব ছোট, মোহনবাগান মাঠে হয়েছিল। এবং যে স্টেজটা করেছিল না, সেই স্টেজটা দেখার জন্য মানে শেষ হয়ে যাওয়ার পরেও ধরুন তার 2 দিন না 5 দিন 6 দিন পর্যন্ত নাকি খোলা ছিল, সবাই দেখতে আসতো স্টেজটা। এত সুন্দর স্টেজটা করেছিল। আর যেসব গানগুলো করেছিল, সেই আমার তো আবার আছে অন্যরকম, তখন যে গানগুলো যেই টাইমে করেছিল সেগুলো আমি সব নোট করে রেখেছি। আচ্ছা, কারণ আমি রেখেছি একটা ডায়েরির মধ্যে, নিজের ভালো লাগে তাই কোন কোন গান কোন কোন আর্টিস্ট করেছে। শহীদুল সিং ছিলেন, উষা মঙ্গেশকর ছিলেন, সব ছিলেন, সব নামগুলো কোন কোন গান করেছে লিখে রেখে দিয়েছি। যখন মারা গেলেন তখন আমি মনে করলাম তো এটা একটু জানাবার দরকার, সবাই নিশ্চয়ই জানেন, আমি মনে করেছি। আমি কি করলাম, আমাদের মুক্ত বাংলা শান্তনু বাবুকে ফোন করলাম। উদিত সিং আমাকে কি করে জানলো, আমাকে বললাম, সঙ্গে সঙ্গে বললাম এই ব্যাপার। আর ফোন টোন আমাকে করেনি, আর কাউকে আর বলিনি। ওনারা দায়িত্ব নিয়ে করলেন। যাই হোক, তারপর অনেক কাছে অনেক খবর টবর নিয়ে মোটামুটি একটা ভালো নিউজ দাঁড় করিয়েছে। দেখলাম, আমারও খুব ভালো লাগলো যে আমি ওইটার সঙ্গে ছিলাম, আমরা সবাই ছিলাম। রেড ক্রস একটা ছিল, বর্ধমান জেলার রেড ক্রস তখন অ্যাক্টিভ, এখনো অ্যাক্টিভ আছে, তখন আরো অ্যাক্টিভ ছিল, প্রচুর ভলেন্টিয়ার্স ছিল সেই সময়। এখন তো সত্যি কথা বলতে এখন ভলেন্টিয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, শুধু রেড ক্রস নয়, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, দেখবেন এখন না সত্যি কথা বলতে অনেক সব ভলেন্টিয়ার্স কমে যাচ্ছে। কারণ এখন তো 2জন 1জনের ইস্যু, আগে যেমন ছিল মানুষের 4জন 5জনের থাকতো, এখন তো সেই জায়গাটা অনেক কমে এসছে। এবং সামাজিক কাঠামোটাও মানসিকতাও বদলে যাচ্ছে। হ্যাঁ, মানসিকতাও বদলে যাচ্ছে। মানে আমি যে বিনামূল্যে কিছু শ্রম দেব, এই ভাবনাটাই আস্তে আস্তে মানুষের মন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। মানে সবটা এখন বিনিময়ের মাধ্যমে চলে আসছে। এই দিকটা সবাই বলছে আমি কি পাবো, এই যে একটা আনন্দ পাওয়া, এইটা ধরুন অনেক জায়গায় সময় দেবো কি পাবো, কিন্তু অন্য জায়গায় আমি অনেককে দেখেছি তারা অন্য জায়গায় বলতে চাইছি, অনেকে এমন সব জায়গায় থাকছে, সময় দিচ্ছে, কিন্তু তখন ভালো কাজে সময় দিতে চাইছে না। এটা একটা রোগের মতো দেখা দিচ্ছে। আগামী দিনে যদি এটার পরিচর্যা না করা হয়, হয়তো আরো বড় রোগ হয়ে দাঁড়াবে। এটাই অবশ্যই, মানে এটা সাধারণভাবে প্রত্যেকেরই বোঝা দরকার যে আমি যদি অন্যের পাশে দাঁড়াই, অন্যজন আমার পাশে দাঁড়াবে। আমি যদি না দাঁড়াই, আমিও কাউকে পাশে পাবো না। এটা তো এটার জন্য তো খুব বড় কিছু জানতে হয় না, বা অনেক শিক্ষিত হওয়ার দরকার পড়ে না। যাই হোক, এই বোধটা আস্তে আস্তে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার জানতে চাইবো, শেষ করবো এবার, নতুন প্রজন্মের কথাটা যখন এলোই, ওইটা দিয়েই বলি আর কি,
নতুন প্রজন্মের প্রতি আপনার কি বলবো, মানে আপনার মতামত কি থাকবে বা আপনি তাদের কাছ থেকে কি চাইবেন? না, চাইবো বলতে কি, তারা এগিয়ে আসুক, এইসব প্রতিষ্ঠানগুলো ভলেন্টারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা এগিয়ে এসে সমাজের কিছু কাজ করুক। এখন অনেক ছেলে মেয়ে আছে, তাদের ঠিকমতো দায়িত্ব নিয়ে করতে হবে, কাজগুলো করতে হবে। তো এগিয়ে না আসলে তো না, সমাজটাকেও না বাঁচবে না। সমাজটাকে বাঁচাতে হলে কিন্তু কিছু মানুষের প্রয়োজন আছে, যারা ত্যাগ স্বীকার না করলে পরে এই সমাজ বাঁচবে না। হ্যাঁ, আপনাদের মতো যারা রয়েছে সাংবাদিকতা, তারাও অনেকে রয়েছে, তারাও ইন্টারেস্টেড। আমি আসামে গিয়ে দেখেছি এক ভদ্রলোক কন্ট্রাক্টরি কাজ করছে, আমরা ওখানে কাজ করছি, তো কাজ করতে করতে সে ভদ্রলোক ছুটে এলাম। আমাদের তখন, আমার থেকে ধরো তখন 8-10 বছরের বড় ছিল সে ভদ্রলোক, এসে বলছে যদি আপনাদের কোনো প্রয়োজন লাগে আমাকে বলবেন, আমি কিন্তু রেড ক্রসের লাইফ মেম্বার। আমার এত মুখটা ভরে গেল না, চিন্তা করা যাবে না। ওই একটা এমন একটা জায়গা, সেই জায়গাতে সে এসে বললো যে আমি রেড ক্রসের লাইফ মেম্বার, যদি কিছু কাজ হয় আমি বলবেন, আমি করবো। সেই সব অভিজ্ঞতা তো একটা আছেই। এবং যারা নতুন আসবে তারা অবশ্যই এইসব প্রতিষ্ঠানগুলোতে আসলে এই প্রতিষ্ঠানগুলো বাঁচাবার খুব দরকার আছে। এই প্রতিষ্ঠান শেষ হয়ে গেলে পর মানুষই অসুবিধায় পড়বে। এবং কালকে আমাদের রাজ্যপাল মহাশয় যে বললেন যে ভলেন্টিয়ার্সকে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার্স জোগাড় করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, আর কিছু প্ল্যানিং করতে হবে, যে প্ল্যানিং করে যেসব ভালো প্ল্যানিং করতে হবে, যে প্ল্যানিংয়ে তারা কাজগুলো করতে সম্মত হবে, সেসব দিকে একটু নজর দিতে হবে। প্রত্যেকের মানসিক অবস্থা কেমন বলতে পারবো না, তবে আমি আমার দিক থেকে বলছি, আপনার মতো যারা রয়েছেন, প্রথমে একবার বললাম কথাটা, আপনার মতো যারা রয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীতেই হোক, আরক্ষা বাহিনীতেই হোক, বা দেশের সেবা করছেন যারা, সব সময় সেনাবাহিনীতে হোক, যারা নিজের জীবনকে তুচ্ছ করে সমাজের জন্য ঝাঁপিয়ে পড়েন, তাদের জন্য আমার নমস্কার রইল আন্তরিকতার সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।